ঢুকলেন নাতাজির সামনে? ঢুকেছি, ঢুকে তারপরে ভাবছি যাবো তো, তখন আমাদের যিনি অর্গানাইজার তিনি পরিচয় করিয়ে দিলেন এসছে ফাংশনটা হবে, তখন আর দু একটা কথা বলে আমার পরিচয় করিয়ে দিলেন। দেখলাম উনি বলছেন কলকাতাতে আয় হো, মানে ওনার সেই মিষ্টি গলায় আমি শুধু ভার লাগছি, আও ইধার আও করে ফেললেন এই সুযোগ, এরপর আমি জানি না। তারপরে সবাই ফিরে দাঁড়িয়ে উনি টুকটাক সবার সাথে কথা বলছি, তা আমি দেখছি ওখানে দাঁড়িয়ে আছি, গানা গাতে হো বললাম বলে আমার মনে হচ্ছে বলে আমি মরবো নাকি, যে আমি গান গাই, যদি একটা কিছু বলেন এক লাইন গাও তো, তখন তো আমি পুরো ডেড। আমার মনে হলো আর কি ওনার সামনে কিছু করাটা হলো কোশিশ করছি, কোশিশ করছি, এছাড়া কি বলবো। তারপরে গান শুনেছিলেন? না না, মাথা খারাপ। তারপরে আমি বলছি কার কাছে শিখেছে, তো আমি গুরুদের নাম বলেছি, খুশি। তারপরে দেখো তখন আমি আর বসছি না, ওরকম লেজেন্ডের পাশে বসা যায় না, আমি নিচে বসেছি। তারপরে বলছেন যে আমি বাংলা বলতে পারি, হ্যাঁ। তখন আমি বললাম আমার পুজোর গান শুনেছো? এবারে বাংলাতে বলেছে? হ্যাঁ বাংলাতে, আমি বাংলা বলতে পারি। তখন আমি তো জানি মমতা মুখোপাধ্যায় ঘটনাটা আছে, বাংলা শিখেছে। এখন তো যেটা দেখাচ্ছি তখন মানে সেটা অন্যরকম, কিন্তু এদের লেখা পড়লে বোঝা যায় ফিল কি, তোমাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে ফেলবে, নিজেরই একটা কি হচ্ছে মানে গল্পের ভেতরে ঢুকে গেলে তখনই মনে হবে। অনেকে লিখেছেন খুব ভালো এরা, কিন্তু তারপরে কিন্তু এখন আর সেরকম আমি দেখি তো ওই থ্রিলার কিন্তু বিদেশেও মানে ওই স্ট্যান্ডার্ডটাও কিন্তু নেই। আচ্ছা, আপনার যে বইগুলো বেরিয়েছে সেগুলো একটু আমি দর্শকদের সামনে তুলে ধরবো, আপনার যে সংকলন। আরেকটা কথা, একদিন আলাপ করতে করতে শুনছিলাম কিছু বিশিষ্ট জনের ব্যক্তিত্বের কিছু আনটোল্ড স্টোরি আছে, আপনি জানেন সেটা? তো সেটা নিয়ে কখনো কোনো ভাবনা চিন্তা আছে যে আনটোল্ড স্টোরি হিসাবে আমি কোনো বই বার করবো? এটা কিন্তু আমার মনে হয় পাঠকদের কাছে বেশ মানে খুব ভালো একটা অ্যাকসেপ্টেন্স ক্যারি করবে। এখন দেখো সবার কাছে তো আমি অতটা আনটোল্ড পাইনি, মানে ধরো যে মামালিনী বলো, সুনীল চৌহান এখন তার, তারপরে ধরো বৈজয়ন্তী মালা, আরেকটু সময় পেলে পড়তাম। কিন্তু সাহিত্যিকদের কিছু পেয়েছি, তারপর তোমার গায়কদের পেয়েছি কিছু, এরকম। আমি সেটাই বলছি গুলজার, যেটা হ্যাঁ গুলজারের আপনি ইন্টারভিউ নিয়েছেন, এটাই একটা বড় প্রাপ্তি, এটাও আরেকটা বড় প্রাপ্তি। আমার মানে বিশাল প্রাপ্তি। ওই সময় আমাকে ওটা সুযোগ করে দিয়েছিলেন সুবোধ সরকার কবি। তখন আমি আনন্দমেলায় লিখেছি তো ক্লাস 50 উনি এখানে এসেছিলেন, 50 সবে বেরিয়েছে, বইটা দিয়েছিলেন, বুধবার আসছে নাইনা, আমি তাহলে এখন ইন্টারভিউ নিতে পারবো? আমি দেখছিলাম বলে উনি আমাকে যোগাযোগ করে দিলেন। বুধবার চৌধুরী হাউস চৌরঙ্গীতে এখানে ছিলেন, আমি দেখছি কি অমায়িক, খুব সুন্দর, মানে এত মানে কি বলবো, ডাউন টু আর্থ, ডাউন টু আর্থ। আর কত প্রশ্ন করলাম, ছোট ছোট প্রশ্ন। ওনার তিনি তো খুব সাহিত্য পড়তে ভালোবাসেন। আরেকটা কথা, গুলজার কিন্তু সেলফ এই সময় কিন্তু এই নিয়ে কিন্তু উনি কোনো কথা বলেন না, বিশেষ করে ওনার স্কুল কলেজ সেই রকম শিক্ষা কিন্তু ওনার নয়, কিন্তু সেলফ করছে। এবং উনি কিভাবে নিজেকে, যেরকম রবীন্দ্রনাথ স্কুল কলেজে যাননি না, গুলজার ওইভাবে সাহিত্যকে পড়েছে, উর্দু ভাষা শিখে, তারপরে মানে বাংলা শিখে, ইংলিশ শিখে, সাহিত্যকে যেভাবে উনি নিয়েছেন, মানে
জীবনে মননে নিয়েছেন, ওনার কিন্তু সাংঘাতিক এটা। উনি কবিতা কি লিখেছেন, অনেক কবিতার অনুবাদ আছে ওনার, গুলজার করেছেন অন্য ভাষার থেকে অনুবাদ। আচ্ছা, সেইটা উনি ওনার তো অনেক স্টোরি আছে, ওগুলো তো তুমি ইন্টারনেটেই পাবে। মোটর গ্যারেজে কাজ করতেন, হ্যাঁ, সেগুলো তো আমরা যেখানে যাবার ঠিক পৌঁছে যায়, শুধু একটা ওপেনিং এর দরকার। নিষ্ঠাটা খুব দরকার ভীষণ দরকার এবং মন থেকে ভালোবাসা দরকার। হ্যাঁ। যে কাজটা আমি করব তাকে মন থেকে ভালোবাসতে হবে। যে শুধু গানটা লেখানোটা জিনিস হলো, আপনার গানের মধ্যে একটা ছন্দ আর কবিতা থাকে, একটু বাংলা ভাষা থাকে। যেমন একটা গান আমার মনে আছে, ছালকা ছালকা রে কলসি কা পানি, কলসি পাতাটা তো বাংলা, এরা মানে শুনছিল তো বাংলা। ওনা বললেন আমার ভালো লাগছে বাংলা ভাষাটাই এত মিষ্টি। আর ওনার তো মানে যে গানগুলো লেখেন তার মধ্যে কিন্তু একটা কবিতা। হ্যাঁ, কবিতায় গান হয়েছে, এটাও ঠিক। সবকিছু আগে কবিতা হয়েছে, সেখানে সুর বসানো হয়েছে। আমাদের বাংলা মানে গীতিকাররাই তো একবার বলেছিলেন, আমাদের কেন শরীর চৌধুরীর সব গানই তো তাই, হরিভূষণ মজুমদার হরিভূষণ মজুমদারের চাই তাই। হ্যাঁ, আমরা তো কবি, আমাদের কেন কবি বলা হয় না? আমরা তো শুধু গীতিকার নই, আমরা কিন্তু কবি। গীতিকারটা তখনই হয়েছে যখন ওই লেখার উপর সুর বসেছে, গান হয়েছে, গান থেকে গীতিকার কথাটা এসেছে। কিন্তু কবি, গুলজার কিন্তু কবি প্রথমে। গুলজারকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি ছবি করা কেন ছেড়ে দিলেন, হাসতে। সেটা আমি অরবিন্দ মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম, আসছি সেই কথা। গুলজার বললেন তাকে নিয়ে পড়বো। আমি তো বুঝতে পারছি কোন দিকে যাচ্ছি। বললো দেখো, প্রথম কথা আমার যাদের পছন্দ, যাদের কাছ থেকে আমি নিজেকে চাই, সেই অভিব্যক্তি গুলো পেতাম, তারা তো এখন আর করবেন না। সঞ্জীব কুমার নেই, শর্মিলার বয়স হয়ে গেছে, আর যারা শিল্পী আছেন সবার বয়স হয়ে গেছে। নতুন শিল্পীদের নিয়ে আমি ঠিক ভরসা পাই না, আমি কিরকম কি পাবো না পাবো। আমার ছবির হাতটা একটু অন্যরকম হয়, এত ভালো ভালো ছবি করেছি, সবকিছু মনে তো চলে গেছেন সবাই। এসে সব থেকে বড় কথা ছবির গান। এটা কখনো জিজ্ঞেস করেছেন যে মানুষ তো চিরদিন থাকবে না, কিন্তু যারা নতুন শিল্পী উঠে এসছে, নতুন অভিনেতা অভিনেত্রী হচ্ছে, তাদের ওনার গল্পের সাথে বা ওনার যে চরিত্রের সাথে কি মেলেনি বলেই করেননি? হয়তো তাই, সেটা তো আমি জিজ্ঞেস করিনি। সেভাবে বললেন যদি আমি বুঝি যে এখনকার অনেক ভালো শিল্পী আসছেন, অভিনেতা, যদি আমার মন হয় তাদের নিয়ে করবো। আমারও তো বয়স হচ্ছে, আমি এখন একটু অন্যভাবে কাটাতে চাই বললেন। তারপরে বললেন না, সব থেকে বড় কথা আমার সুর চলে গেছে। আমি বললাম কেন? পঞ্চমী তুমি আমার বইতে সুর পেরে, পঞ্চম হচ্ছে আমি যেটা চাই সেটা পঞ্চম বের করলাম। কথাটা শুনে আমারই চোখ ছলছল করে উঠছে, মানে আমার সুরিতে চলে গেছে, আমার চোখটাই ছলছল করে উঠলো। সত্যি আরজি বর্মন নেই, আর কোনোদিন হবে না। তোমরা তো অনেক পরে যুগে, গত বছর আমি রফি সাহেবকে নিয়ে একটা লিখেছিলাম, আমরা রফি সাহেব 100 বছর পূর্তি, আমাদের সাপ্তাহিক বর্তমান বলেছিল লিখতেন। আমি তার নাম দিয়েছিলাম ফেরিস্তায় মসজিদ। উনি তো শুধু ওইরকম অদ্ভুত গলা নয়, উনি দেশভূতি ছিলেন, সারা জীবন লোককে সাহায্য করে এসেছেন, তার হাতে 1 টাকা থাকলে এরকম খুব কষ্ট করে এসেছিল। গলা ভগবান যাতে যা দিয়ে পাঠান। তখন দিদি মারা গেলেন, খুব আর্লি তো মারা যান, তো পর মোহাম্মদ রফি, উত্তম কুমার একই সালে মারা গেছেন, একই সপ্তাহে মারা গেছেন। তখন স্বামী কাপুর কাঁদতে কাঁদতে বলেছিলেন এরা আওয়াজ চলে গেছে। ঠিক সেই রকম বললেন আমার শুনলেন, সেটা চলে গেছে, কিন্তু থাক। এইটা আমি অরবিন্দ মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম আপনি ছবি করা ছাড়লেন কেন? এত ভালো ভালো ছবি আপনার দেখেছি আমরা, দূর আপনি নিয়ে করবো বলো না, কে ওই দেবে পেশেন্টটা? নায়ক তো নেই, নায়কটাই তো নেই। সেদিন অগ্নিশ্বরের পর আমি ঠিক করলাম আর আমি ছবি করবো। সত্যি বললেন আমি ওই জিনিস পাবো না, তো কাজের কাছেই পাবো, কি করে ছবিটা করি বলো? আমার ওই ছবি করার জন্য ছবি করা আমার ওইটা পেশা, মন প্রাণ ফেলে করবো, একজনকে নিয়ে করবো,
হ্যাঁ ওইরকম স্ট্যান্ডার্ডের মানে আসতে হবে না, আমি দিদি আজকে আপনার কাছে এসে হ্যাঁ তুমি বললে না প্রত্যেকের একটা আনটোল্ড স্টোরি থাকে, তার আনটোল্ড একটা স্টোরি বলি আমি। মানবতার জীবনে খুব ইচ্ছে ছিল আশা ভরসাকে দিয়ে গানটা ওনার সুরে। হ্যাঁ, কারণ তখন আশা ভরসা প্রচুর বাংলা গান সুন্দর ছবিতে হিট করছে, সমস্ত এমনকি উত্তম কুমারের সুরেও আশা ভরসায় গান করেছেন, কাল তুমি আলো। প্রডিউসার না নিলে তো ওনারা বলতে পারেন না। সেই প্রডিউসার রাজি হলেন দেবী চৌধুরী। ওনার মানে খুব কাজ ফাজ দিয়ে সুন্দর করে আলটিমেটলি সন্ধ্যা মুখোপাধ্যায় গাইবেন। হ্যাঁ গানটা সন্ধ্যা মুখোপাধ্যায় গিয়েছিল। আশা ভোসলের গলা ছিল, মিস কালোতে আশা ভোসলের গলা ছিল, উনি বলেছিলেন আমি এই গানটা আশা দিতে চাই। ওগো ঈশ্বর হে আমার রাজাধিরাজ গানটা, তাই তো সন্ধ্যা মুখার্জি যে গানটা গিয়েছিলেন দেবী চৌধুরীতে। তারপরে তখন ওনার এটা খুব দুঃখ ছিল যে আশা ভোসলেকে নিয়ে গাওয়ার জীবনে খুব শখ ছিল ওটা। আর উনি খুব রেসপেক্ট করতেন উত্তম কুমারকে। আমার গল্প করেছিলেন যে একটা মানুষকে শিল্পী গুলো হয় না, তাকে বুঝতে হয়, তার মনটা থাকতে হয়। একদমই তাই। হ্যাঁ বললেন যে দোলে দোলের দুলের তুলনা একটা স্টোরি আছে। আচ্ছা, স্টোরিটা বলেছিলেন উত্তম কুমার বসে আছে, উত্তম কুমার নিজে তো ভালো গান গাইতে পারতেন। আচ্ছা, গানটা বুঝতেন ভালো করে, যদিও সামল মিত্র বন্ধু বলেছিলেন মানবদাকে নেওয়া হয়েছে। শ্যামল মিত্র এটা মানে আমি ওনার মুখে যেটা শুনেছি সেটা বলছি। কিছু কিছু জায়গা আছে এখানে শ্যামল মিত্র নিজেই করছে। তখন উত্তম কুমার বললেন যে তুই একটা এত বড় আর্টিস্টকে নিয়েছিস যার গলায় অন্যরকম, যার গলার ভাগে ভাগে কাজ ফেলে, তুই সেখানে নিজে না গিয়ে মানবকে দিয়ে গাওয়া, তবে তো গানটার কালার আসবে। মানে ওটা কি প্রথমে সিঙ্গেল ছিল, ডুয়েটই ছিল? ডুয়েটই ছিল, মানে মানবতার ভাষায় আর কি। কিছু কিছু জায়গা শ্যামল মিত্র নিজে করছিলেন, কিন্তু সেখানে উত্তম কুমার চাইছিলেন এটা মানবতা করুক এই জায়গাগুলো, শুনতে আরো বেটার লাগে। সেটাই আর কি। তখন উত্তম কুমারই নাকি দেখিয়ে দিলেন এই জায়গাগুলো মানবকে দিয়ে দেওয়া হবে, তুই গাইবি না। কতটা ঢুকে যাওয়া, অভিনয় করছেন তার সাথে দুজন শিল্পীকে বসিয়ে বলে দিচ্ছেন। উনি বললেন, কারণ বললেন যে আমি এত খুব শ্রদ্ধা করতেন উত্তম কুমারকে, আমি অনেক জায়গাতে অনেক ভাবে তো দেখেছি উত্তমকে, এইটা আমার সারা জীবনের একটা মনে রাখার মতো ঘটনা। দেখিয়ে দিলেন, বললেন যে এই জায়গাগুলো আমি বসে আছি, কিন্তু উনি বললেন যে এই জায়গাগুলোর গানটার কালারই চেঞ্জ হয়ে যাবে, হলো ওটা। তারপরে ঘটনাটি ইতিহাস। ঠিক তাই, ঠিক তাই। শ্যামল মিত্র একটাও কথা বলতে পারলেন না। একটা আর্টিস্টের একটা ইগো থাকে না, উনি সেই শ্যামলের সেই ইগোটা ভেঙে দিলেন শ্যামল মিত্র। হয়তো এটা আমি মানবতার কাছে শুনেছি, জানি না আর কে ওনার ছেলেও আছে, হয়তো উনিও জানেন না ঘটনাটা। মানবতার কাছে শোনা ঘটনাটাই আর কি আমি তুলে ধরলাম। আচ্ছা, কারণ উত্তম কুমার যেভাবে গানটাকে মানে বুঝতেন এবং উনি বুঝতে পারছিলেন যে কোন জায়গাগুলো মানবতাকে দিয়ে করালে সুন্দর লাগবে। একজনের গলার ধাঁচটা এক এক রকম, ধাঁচটা এক এক রকম। এইসব কিছু কিছু আনটোল্ড স্টোরি তো থাকে।